সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার বিষয়ভিত্তিক অংশের প্রাণীবিদ্যার ক্লাসের শুরুতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সঞ্জয় কুমার সাহা, সহকারী অধ্যাপক। বিষয়ভিত্তিক অংশ আজকে আমাদের ৪ নাম্বার লেকচার। আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। ক্লাসের শুরুতে আমরা একটা কথা খুব গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে আমাদের পরীক্ষাটা যেহেতু এমসিকিউ ভিত্তিক এবং এই পরীক্ষার জন্য যে সিলেবাস দেওয়া হয়েছে এর অধিকাংশই হচ্ছে লিখিত সিলেবাস, কিন্তু এই লিখিত অংশের ভিতর থেকে আসলে আমাদের এমসিকিউর প্রশ্ন আসবে, এটা মনে রাখতে হবে। সেজন্য আমাদের পড়াশোনার ধরনটা আসলে একটু ডিফারেন্ট হতে হবে। আমরা যেই লেকচারগুলি কভার করব প্রত্যেকটা টপিকসের কিছু গুরুত্বপূর্ণ অংশ থাকবে, সেই গুরুত্বপূর্ণ অংশগুলো আসলে একটু আমরা চিহ্নিত করব। আমাদেরকে কখনোই পুরো টপিকসটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে টপিকসের ভিতরে যে বিভিন্ন জুলজিক্যাল টার্ম এবং এই টার্মগুলোর সাথে সংশ্লিষ্ট কাজ, এগুলি একটু খেয়াল করতে হবে। আমরা যদিও আমাদের লেকচারে অনেক কথা লিখি, কিন্তু এর চুম্বক অংশগুলি আসলে আমাদের মনে রাখতে হবে এবং প্রত্যেকটা জিনিসের ধারণা থাকাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। কারণ বিসিএস পরীক্ষাতে এমসিকিউ যখন আমার 4টা অপশান আসবে, কোনো অপশানে আমার 4টা উত্তর, আমি সঠিক উত্তরটা জানবো, কিন্তু কোনো অপশানে আমাদের কোন উত্তরগুলি হবে না এটা জানলেও আমি উত্তরটা পেয়ে যাব। যে ভুলগুলি বাছাই করতে পারাও আমার একটা দক্ষতা। সেই দিক খেয়াল রেখে আমাদের টপিকসের অনেক অংশেই ব্যাপক এবং বিস্তৃত আলোচনা করার সুযোগ আছে, কিন্তু এই আলোচনা সুযোগগুলো আসলে রচনামূলক অংশে হলে ভালো হতো। যেহেতু আমরা পরীক্ষা দেব এমসিকিউতে, তাহলে ওই পুরো টপিকসগুলোরই শুধুমাত্র চুম্বক অংশগুলি আমরা একটু মনে রাখব। ঠিক পড়ার সময় আমরা ঠিক এই ব্যাপারটা অনুসরণ করব যে প্রত্যেকটা টপিকসের পড়ার পরে যে এখান থেকে আমি আসলে কি শিখলাম, এখানে নতুন শব্দ কি আসছে, এই নতুন শব্দগুলোর সাথে আমার অন্য কোনো শব্দের মানে অন্য কোনো চ্যাপ্টারের কোনো মিল আছে কিনা সেটা মনে রাখতে হবে। কারণ প্রশ্নকর্তা কিভাবে প্রশ্ন করবেন, যেহেতু এটা এই ধরনের পরীক্ষা এইবার বাংলাদেশে প্রথম যে বিষয়ভিত্তিক এমসিকিউ। আগের যে পরীক্ষাগুলো ছিল বিশেষ সেখানে বিষয়ভিত্তিক কোনো প্রশ্ন ছিল না, সেখানে ছিল সব একত্রে ছিল পরীক্ষা। কিন্তু এবার যদি বিষয়ভিত্তিক অংশের পরীক্ষা আলাদা, সেহেতু সিলেবাস দেওয়া হয়েছে এবং সিলেবাসটা দেওয়া হয়েছে সাধারণত বিসিএস সিলেবাস সবসময় ইংরেজিতে দেওয়া থাকে এবং ইংরেজিতে দেওয়ার কারণে যে শুধুমাত্র ইংরেজিতেই পড়তে হবে এরকম না, ইংরেজি বাংলা আমাদের দুটো অংশই আসলে কভার করতে হবে। আমরা আমাদের মূল লেকচারে চলে আসি। আজকে আমরা কি জিনিস আলোচনা করব? আজকে আমাদের আলোচনা করার বিষয়ের মধ্যে আছে প্রথমত মলাস্কার, পাইলা এবং সেপিয়া। এই পাইলা এবং সেপিয়ার আমরা কি আলোচনা করব, তাদের প্রজনন কেমন হয়, তাদের জীবনযাত্রা কেমন। এরপর আমরা আলোচনা করব এই যে মলাস্কার পর্বের যে খোলক, আর সেটাকে বলি শেল, এটা কীভাবে তৈরি হয়, এটা পুরো ডিটেইলড প্রসেস।
এরপর হচ্ছে মোলাস্কা পর্বের অর্থনৈতিক গুরুত্ব, এটা একটা বড় ধরনের একটা প্রশ্ন। এই তিনটা টপিকস হচ্ছে আমাদের মোলাস্কা গ্রুপের। এরপর হচ্ছে আমাদের অ্যাস্ট্রোপেকটেন, একাইনাস এবং কুকুমারিয়া, এই তিনটা প্রাণীর সবাই হচ্ছে একাইনোডার্মাটা পর্বের। এদের আমরা স্ট্রাকচার মানে বাহ্যিক গঠন এবং তাদের প্রজননটা নিয়ে আলোচনা করব, খুব সংক্ষিপ্ত। আর এই একাইনোডার্মাটার পানি সংবহন তন্ত্র, ওয়াটার ভাস্কুলার সিস্টেম, মরফোলজি এন্ড মোড অফ লাইফ অফ অ্যাসিডিয়া, ব্রাঙ্কিওস্টোম এবং পেট্রোমাইসন অ্যান্ড মিক্সিনি। অ্যাসিডিয়া হচ্ছে করোডা পর্বে একটি উপপর্ব আছে ইউরোকর্ডাটার, তার প্রতিনিধিত্ব করে। ব্রাঙ্কিওস্টোমা সেফালোকর্ডার প্রতিনিধিত্ব করে। আর পেট্রোমাইজার ও ম্যাগজিন এগুলি হচ্ছে ভার্টিব্রেটার। তাহলে করোডা পর্বে যে তিনটা উপপর্ব রয়েছে, একটা হচ্ছে ইউরোকর্ডাটা, একটা সেফালোকর্ডাটা, হচ্ছে ভার্টিব্রাটা। তো এখানে এটাও প্রশ্ন হতে পারে যে অ্যাসিডিয়া কি কোনো পর্বের উপপর্বভুক্ত প্রাণী বা কোন উপপর্বের প্রাণী? তাহলে এটা ইউরোকর্ডাটা। মেটামরফোসিস ইন অ্যাসিডিয়ান, অ্যাফিনিটি অ্যাসিডিয়ান। আমরা জানি এই মেটামরফোসিস সম্পর্কে আমরা আগেও শুনে আসছি যে রূপান্তর, আমরা আর্থ্রোপোডা পর্বের রূপান্তর সম্পর্কে পড়েছি, কিন্তু আর্থ্রোপোডা পর্বে যে রূপান্তরগুলি আমরা পড়েছি সেই রূপান্তরগুলির মধ্যে ছিল সম্পূর্ণ রূপান্তর এবং অসম্পূর্ণ রূপান্তর। সেখানে ডিম থেকে লার্ভা, তারপর পূর্ণাঙ্গ প্রাণী, এরকম কিছু শব্দ ছিল, নিম্ফ একটা শব্দ ছিল, পিউপা একটা শব্দ ছিল, এবং রূপান্তর ছিল দুই ধরনের, একটা হচ্ছে ইনকমপ্লিট মেটামরফোসিস, একটা হচ্ছে কমপ্লিট মেটামরফোসিস। আজকে কিন্তু আমরা যে রূপান্তরটা পড়বো সেখানে আসলে এই ধরনের কোনো রূপান্তর না। এটাকে আমরা আজকের রূপান্তরটাকে আমরা যখন আলোচনা করবো তারপর আমরা একটু বলে নিচ্ছি যে এটা হচ্ছে রিট্রোগ্রেসিভ মেটামরফোসিস, মানে পুরো বাংলা আমরা এটাকে বলি প্রতীপ রূপান্তর। যে রূপান্তরে সাধারণত উন্নত বৈশিষ্ট্য হারিয়ে যায় এবং অনুন্নত বৈশিষ্ট্য টিকে যায়, এটাকে আমরা বলি রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। এটা ওয়ান কাইন্ড অফ ডেভেলপমেন্টাল স্টেজ। তাহলে অ্যাসিডের রূপান্তরটা, তাহলে এখন একটু খেয়াল রাখতে হবে যে এই যে মেটামরফোসিস যখন আমরা পড়বো, আমরা সব মেটামরফোসিস, ঘাসফড়িং মেটামরফোসিস হতে পারে, তেলাপোকায় মেটামরফোসিস হতে পারে, চিংড়িতে মেটামরফোসিস হতে পারে, এবং অ্যাসিডিয়া হতে পারে, কিন্তু বিভিন্নটা ধরন বিভিন্ন রকমের। এই যে একটা শব্দেরই বিভিন্ন জায়গায় যে বিভিন্ন রকম ব্যবহার হচ্ছে, এটাও কিন্তু আমার একটু খেয়াল করতে হবে যে মেটামরফোসিস শুধু অ্যাসিডিয়াটা মনে রাখলে হবে না, আমাকে মনে রাখতে হবে যে পুরো জুলজিতে আমি মেটামরফোসিস কোথায় মেটামরফোসিস পাচ্ছি, এবং সবগুলো মেটামরফোসিসের মধ্যে একটা সামগ্রিক আলোচনা বলতে তিনটা জিনিসের মূল বিষয় এখানে। একটা হচ্ছে কমপ্লিট মেটামরফোসিস, একটা ইনকমপ্লিট মেটামরফোসিস, একটা হচ্ছে রিট্রোগ্রেসিভ মেটামরফোসিস। প্রথম দুইটা হচ্ছে আমাদের ইনভার্টিব্রেটে কাজ করে, পরেরটা কাজ করে ভার্টিব্রেটে। তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে। অ্যাফিনিটিস অফ অ্যাসিডিয়া, মানে অ্যাসিডিয়ার সাথে বাংলা আমরা এটাকে যদি বলি অ্যাসিডিয়ার জ্ঞাতিত্ব বলতে বোঝাচ্ছে যে অ্যাসিডিয়ার সাথে অন্য কোনো উপপর্বের কোনো সাদৃশ্য বৈশিষ্ট্য রয়েছে কিনা সেটা। তাহলে আমরা প্রথমে আলোচনা করব মোলাস্কা পর্বের বিভিন্ন প্রতীক প্রাণী, তাদের খোলকের গঠন এবং তাদের অর্থনৈতিক গুরুত্ব। এটা আমরা দেখলাম এখানে, যে আমি বলেছি যে এখানের মধ্যে একটু গুরুত্বপূর্ণ কোনগুলি, যেমন রিপ্রোডাকশন অফ পাইলা এবং সেপিয়া, এটা একটু গুরুত্বপূর্ণ। যে এই যে দুটো প্রাণী, একটা যেটাকে আমরা অ্যাপল স্নেল বলি, আরটাকে আমরা কাটল ফিশ বলি। পাইলাকে আমরা বলি অ্যাপলস, এটাকে বলি আমরা কাটল ফিশ। এদের প্রজননটা কেমন? এদের প্রজননের যদি পার্থক্য করি আমরা, এদের মধ্যে কোন ধরনের প্রজনন দেখা যায়? প্রজনন বলতে আমরা আসলে কি বুঝি? প্রজনন বলতে আমরা বুঝে আসছি বাইনারি, যৌন প্রজনন, অযৌন প্রজনন। যেহেতু প্রাণী, তাদের ক্ষেত্রে কোন ধরনের প্রজনন কাজ করবে, তাদের প্রজননের বিশেষত্বটা কি? আসলে আমাদের এখানে প্রজননের প্রসেসটা আসলে গুরুত্বপূর্ণ না, আমাদের গুরুত্বপূর্ণ তাদেরকার বিশেষত্বটা কি। যে মোলাস্কা পর্বে যে দুটো প্রতিনিধি আমাদের সামনে আছে, তাদের প্রজননের বিশেষত্ব কি,
এরপর হচ্ছে তাদের আরেকটা বিষয় হচ্ছে শেল, খোলক। এই যে খোলক, এর গঠনটা কেমন হয়, আবার তৈরিটা কেমন হয়। মলাস্কা পর্বের অর্থনৈতিক গুরুত্ব। মলাস্কা পর্ব অনেকগুলো অর্থ কি কোন কোন ক্ষেত্রে আসলে আমরা দেখব অর্থনৈতিক গুরুত্ব বহন করে। এখন কোন প্রাণীটা, মলাস্কা পর্বের কোন প্রাণী কোন ধরনের অর্থনৈতিক গুরুত্ব বহন করে, এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। এই টপিকগুলো সবগুলো আমাদের মলাস্কা পর্ব। এরপরে আমরা আসি অ্যাস্ট্রোপ্যাকটেনের কি দেখবো আমরা, এই যে অ্যাস্ট্রোপ্যাকটেন, এই তিনটা প্রাণীর প্রজনন, এই প্রজননটা একটু ভালো করে দেখবো। এখানেও আমরা দেখবো যে যেহেতু এই তিনটা প্রাণী একেবারে আমরা পর্বের, তাদের প্রজননের মধ্যে কোনো বৈচিত্র্য আছে কিনা আমরা কিন্তু খুঁজবো ভ্যারাইটি। আমরা পড়ার সময় খুঁজবো ভ্যারাইটি, পড়ার সময় আমরা এটা খুঁজবো যে এটার সাথে অন্যটা ডিফারেন্সটা কি। শুধুমাত্র যেহেতু এটা আমাদের বিসিএস পরীক্ষা, আর যারা প্রশ্ন করতো তারা কিন্তু একটু নতুন ধরনের প্রশ্ন আনার চেষ্টা করবেন। এইটা আমাদের পড়ুয়া বিষয় থেকেই, যে বিষয়গুলি আমরা পড়ব সেই বিষয় থেকেই তারা এই বিষয়ের, যারা এই প্রশ্নটা করবে তারা কিন্তু প্রত্যেকে এই বিষয়ে দক্ষ, প্রাণীবিদ্যা বিষয়ে দক্ষ। তারা আসলে তাদের এই প্রাণীবিদ্যার বিভিন্ন প্রাণীর বিভিন্ন জিনিস সম্পর্কে তারা খুঁটিনাটি অনেক কিছু জানে। ওই খুঁটিনাটিগুলো বিষয়গুলোই সাধারণত তার প্রশ্ন আকারে নিয়ে আসবে। এবং সাধারণত যেই জিনিসগুলিকে আমরা সাধারণ চোখে এড়িয়ে যাব, ঠিক সেই প্রশ্নগুলিকে হয়তো বা সেই জিনিসগুলোকেই প্রশ্নকর্তা প্রশ্ন হিসেবে নিয়ে আসতে পারেন। তাহলে এই যে প্রশ্নকর্তা কীভাবে প্রশ্নটাকে দেখেন, তাহলে আমাকে, যেমন আমি প্রজনন পড়ব, এখানে প্রজনন আছে মলাস্কা, এখানে প্রজনন আছে অ্যাকোয়ারিয়ামাটা, এই দুইটা প্রজননের মধ্যে ভিন্নতা কি এটা একটু আমাকে খেয়াল করতে হবে। তাদের মধ্যেকার যে প্রজননের যে অর্গানগুলি কাজ করে তাদের মধ্যে কোনো ভিন্নতা আছে কি না, এই জিনিসগুলো আমাকে একটু দেখব। তাহলে এটা হচ্ছে মোলাস্কা, এটা হচ্ছে আমাদের অ্যাকোয়ারিয়ামাটা। এরপরে আমরা আসি অ্যাসিডিয়া, যে অ্যাসিডিয়া, ব্রাঙ্কিওস্টোমা এবং পেট্রোমাইসন, এই তিনটা প্রাণী কর্ডরা পর্বের তিনটি উপপর্বকে রিপ্রেজেন্ট করে। আমরা জানি কর্ডরা পর্বের তিনটি উপপর্ব আছে, একটাকে বলি আমরা ইউরোকর্ডাটা, একটাকে বলি সেফালোকর্ডাটা, একটাকে বলি আমরা ভার্টিব্রেটা। ভার্টিব্রেটার, আমি ভার্টিব্রেটার সদস্য, হোমো সেপিয়েন্স ভার্টিব্রেটার। ভার্টিব্রেটার মধ্যেও আবার অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। তাহলে এই যে অ্যাসিডিয়া হচ্ছে কোন গ্রুপে, অ্যাসিডিয়া হচ্ছে ইউরোকর্ডাটা। ব্রাঙ্কিওস্টোমা কোন গ্রুপে, ব্রাঙ্কিওস্টোমা সেফালোকর্ডাটা হচ্ছে ভার্টিব্রেটা। এখন আর হচ্ছে মিক্সিনি, পেট্রোমাইসন এবং মিক্সিনি হচ্ছে আমাদের ভার্টিব্রেটা। আর এখানে কি গুরুত্বপূর্ণ বলছে যে মেটামরফোসিস ইন অ্যাসিডিয়া, যেটা আমি একটু আগে বলেছি, অ্যাসিডিয়ার রূপান্তর। তাহলে আমাদের পড়ার ধরনটা কিন্তু একটু ডিফারেন্ট হইতে হবে, যে আমরা যখনই প্রজনন পড়ব, প্রজননের সময় আমরা এই পর্যন্ত অনেকগুলি ক্লাস করেছি, অনেকগুলি প্রাণীর প্রজনন সম্পর্কে জানার চেষ্টা করেছি। এই যে প্রজননের বিভিন্ন ইনভার্টিব্রেটের প্রজননের মধ্যে বিশেষত্ব কি এবং ভার্টিব্রেটের প্রজননের মধ্যে বিশেষত্ব কি, এই প্রজননের সাথে সম্পর্কিত বিভিন্ন যে জুলজিক্যাল টার্ম, ওটা যারা কি বোঝায়, সবগুলো জিনিস জানাই কিন্তু আমার মূল কাজ। এবং প্রত্যেকের যে ভিন্নতা রয়েছে। এখন এখানে আমরা একটা ছবি দেখি, সেটা কার ছবি, এটা হচ্ছে পাইলা গ্লোবাস, যেটা আমরা বলেছি। এখানে পুরো ছবিটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে কি কি আছে, এই প্রত্যেকটা নাম, অ্যাপেক্স অফ শেল, চূড়া, সুচার, এই গ্যাপগুলিকে, মাঝখানে যে খাঁজ, সেগুলিকে আমরা বলি সুচার বলি। এই সুচার কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের যে মাথার যে মস্তিষ্কের উপরে যে আবরণ, ক্র্যানিয়াম যেটাকে বলি আমরা, সেই বিভিন্ন ধরনের টুকরো টুকরো আছে, সেগুলির মধ্যে মাঝখানে গ্যাপটাকে আমরা সুচার বলি। পেরিস্টোম, অপারকুলাম, আউটার লিপ, তাহলে লিপ আছে কিন্তু তার মধ্যে, আউটার লিপ, যে আমবিলিকাস,
এই ইনার লিপটাকে আবার বলছে কলুমেলার লিপ। এই প্রত্যেকটা শব্দ। পেনাল্টিমেট হোল, ঠিক আছে, বডি হোল। এই যে উপরটাকে আমরা বলছি পেনাল্টিমেট হোল, আর এটাকে আমরা বলছি বডি হোল। লাইন্স অফ গ্রোথ অফ পেরিসেস, মানে এই যেগুলি, এই যে লাইনগুলি হচ্ছে তার বৃদ্ধি রেখা। এই ছবিটার মধ্যে আসলে আমরা অনেক কিছু জিনিস খুঁজে পাই। এটা হচ্ছে এই পাইলাটা এক্সটার্নাল ফিচার, বাহ্যিক। আমরা যখন একটা শামুক হাতে নিই, তখন হাতে নিয়ে দেখবো যে তার কোন অংশটার নাম কি, যে অ্যাপেক্স অফ শেল, চূড়া, কি অংশ আছে, কি কি অংশ নিয়ে আসলে শামুকটা গঠিত। এখন এখানে অনেক কিছু আমাদের লেখা আছে, যে এই পাইলাটাকে আমরা সংক্ষেপে মানে একটা ডাক নাম দিয়ে সেটাকে বলি আমরা অ্যাপল স্নেইল। পাইলার ডাক নাম বা সাধারণ নাম হচ্ছে অ্যাপল স্নেইল। এটার কি কি বৈশিষ্ট্য আছে বলছে, এই বৈশিষ্ট্যগুলি আমাদের খেয়াল করতে হবে। বা ইটস গ্লোবোস, পাইলা গ্লোবোসা, যে গ্লোবোসা নামটা আসছে গ্লোবোস থেকে। স্পাইরালি কয়েলড শেল অ্যান্ড সফট, মানে এটা একটা, এখানে একটা বৈশিষ্ট্য, দুইটা বৈশিষ্ট্য, আনসেগমেন্টেড, তিনটা বৈশিষ্ট্য। এটা হচ্ছে পাইলার বাহ্যিক, খুব বাহ্যিক এবং সুস্পষ্ট বৈশিষ্ট্য কিছু। গ্লোবোস, একটা স্পাইরালি কয়েল শেল, একটা সফট আনসেগমেন্টেড বডি, মানে তার দেহটা হচ্ছে অখণ্ডায়িত। দ্য বডি ইজ ডিভাইডেড ইনটু 3 মেইন পার্টস। তারপর তিনটা, একটা হচ্ছে হেড, ফুড অ্যান্ড ভিসেরাল মাস। এই যে খেয়াল রাখতে হবে, এখানে আমাদের এটা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা হবে। এটা কি ভিসেরাল মাস কোন প্রাণী দেখতে পাওয়া যায়? ভিসেরা শব্দটা আসছে ভিসেরা থেকে। ভিসেরা মাস স্তূপ। যখন ডিসেকশন করি, তখন কেটে ফেলাটাকে কিন্তু অনেক সময় ভিসেরা বলি আমরা, যেটি বাংলায় পোস্টমর্টেম বলতে পারি আমরা। ভিসেরাল রিপোর্টকে আমরা বলি পোস্টমর্টেম রিপোর্ট। এই যে অপারকুলাম, তো এই দাগ দেওয়াগুলো হচ্ছে আমার গুরুত্ব। আমি কিন্তু সব পড়তেছি, আমি শুধুমাত্র বলতে যেগুলি আমার খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, আমি সেগুলোকেই বলার চেষ্টা করতেছি। এই ক্যালকেরিয়াস স্ট্রাকচার, এই যে দ্যাট অ্যাক্টস অ্যাজ এ ট্র্যাপ ডোর। তাহলে এখানে আমি এই প্যারা থেকে আমি কি পেলাম? আমরা কয়েকটা জিনিস খুব খুঁজে পেলাম। একটা হচ্ছে অ্যাপল স্নেইল, এটা হচ্ছে পাইলার সাধারণ নাম। তার কি কি বৈশিষ্ট্য, যেমন গ্লোবোস শেপেড, গোলাকার, স্পাইরালি, এবং তার শেলটা হচ্ছে একটু পেঁচানো, আর দেহটা অখণ্ডায়িত, এবং মাথা থাকতে পারে, হেড আছে, ফুট আছে, এবং ভিসেরাল মাস। এটা অন্য কোনো প্রাণীতে দেখা যায় নাই। এটা মলাস্কার একটা ইউনিক ফিচার, ভিসেরাল মাস। তার মধ্যে অপারকুলাম আছে, আর হচ্ছে ক্যালকেরিয়াস স্ট্রাকচার, মানে তার ক্যালসিয়াম জাতীয় একটা, মানে চূর্ণ করলে ক্যালসিয়াম পাওয়া যায়, নাম আছে ক্যালকেরিয়াস স্ট্রাকচার। এরপর যদি আরেকটু দেখি আমরা, তখন বলছে যে গ্লোবোস, গ্লোবোস বলতে আমরা বুঝেছি যে স্ফেরিক্যাল আর বল লাইক। এরপর আমরা আসি তার মুড অফ লাইফ অ্যান্ড রিপ্রোডাকশন অফ পাইলার। এখানে একটু খেয়াল করে দেখি আমরা তার কি কি আছে এখানে। ওই যে যেমন বলছে, এই যে খেয়াল রাখতে হবে, 3টা লেয়ার আছে। সবচেয়ে বাইরে আউটার অর্গানিক লেয়ারকে বলে আমরা পেরিঅস্ট্রাকাম। এই যে কথাটা একটু, এটাই আমাদের জানার বিষয় যে পেরিঅস্ট্রাকাম এই শব্দটি মোলাস্কার পর্বের কোন অর্গান সাথে সম্পর্কিত, সংশ্লিষ্ট প্রশ্ন। পেরিঅস্ট্রাকাম। আর হচ্ছে অস্ট্রাকাম, তার মানে মাঝখানটাকে আমরা বলি অস্ট্রাকাম, এর বাইরে থাকলে এটাকে বলি আমরা পেরিঅস্ট্রাকাম। এই যে বলছি পেরি শব্দটাকে আমরা সাধারণত বলি বাহিরে। তাহলে অস্ট্রাকামের বাহিরের যে প্রাচীর সেটাকে আমরা বলি পেরিঅস্ট্রাকাম। দুইটা টার্ম, আটার ভিতরে ইনার লেয়ার। তাহলে 3টে লেয়ারের মধ্যে একটা পেরিঅস্ট্রাকাম, একটা অস্ট্রাকাম, আর হচ্ছে ইনার লেয়ার। 3টে জিনিস। তাহলে আমি যখনই মোলাস্কার কথা মনে করব,
বা একটা শামুকের কথা চিন্তা করব, তাহলে শামুকের কথা চিন্তা করলাম, প্রথমে আসবে তার শেল চিন্তা আসবে। আর কি কি আছে, ম্যান্টেল বলা শব্দ আছে আমাদের, ম্যান্টেল থাকবে, তার দেহটা কেমন গ্লোবাস টাইপ, তার মধ্যে অ্যাপেক্স আছে, অপারকুলাম আছে, যে লেয়ার তার মধ্যে বলছে যে এই শেলটা কি 3টা স্তরে গঠিত। বাইরে মাঝখানটাকে আমরা বলবো, আগে মাঝখানটা মনে রাখবো, মাঝখানটা হচ্ছে অস্ট্রাকাম, বাহিরেরটা, তাহলে বাইরে বললে এই অস্ট্রাকামের আগে আমাদের একটা দিব পেরি, এটা হচ্ছে পেরি অস্ট্রাকাম। এরপরে আসবে ভিতরের লেয়ার, এটাকে বলি আমরা ইনার লেয়ার। অ্যাপারচার, তার এখানে কি কি অ্যাপারচার থাকতে পারে, এই যে এটা ক্লোজ হয় অপারকুলাম, যেটা অপারকুলাম পড়ছি আমরা, হোলস, হোলস মানে আবর্ত। আচ্ছা, আম্বিলিকাস, এটা একটু মনে রাখতে হবে, এই জিনিসটা আমাদের একটু গুরুত্বপূর্ণ। এটা ছোট গর্ত হতে পারে অথবা একটা ছোট মুখ হতে পারে, এট দ্য বেস অফ দ্য শেল, শেলের ভিত্তিতে, মূল জায়গাটা। তার কালার তো জানি মোটামুটি, লেমন ইয়েলো, ব্রাউন গেল। এখন আমরা আসি রিপ্রোডাকশন অফ পাইলা, যেটা একটু বলেছি যে তাদের মধ্যে সেক্সুয়াল ডাইমরফিজম আছে। সেটা হচ্ছে কি, যে তাদের বাংলা আমরা এটাকে বলি যৌন দ্বিরূপতা, মানে মেল এবং ফিমেল অ্যাপলসনেল আলাদা আলাদা। মেইলের তাহলে মেল থেকে যেটা সিক্রেশন হচ্ছে শুক্রাণু হবে, আর ফিমেল থেকে সেটা হবে ডিম্বাণু। শুক্রাণু তৈরি হয় কোথায় আমরা জানি, শুক্রাশয়ে। তাহলে এখানে একটা শব্দ হচ্ছে স্পার্ম, মানে শুক্রাণু, এটা তৈরি হয় টেস্টিসের মধ্যে, মানে শুক্রাশয়ে, এবং এটা জমা থাকে ভাস ডিফারেন্স। তাহলে শুক্রাশয়ের মধ্যে আমাদের এই জিনিসগুলো, মানে পুরুষ প্রজনন তন্ত্রের সাথে আমাদের এই জিনিসগুলি আমাদের একটু জমা থাকবে, রিলেটেড। একটা হচ্ছে স্পার্ম, একটা হচ্ছে টেস্টিস, একটা হচ্ছে ভাস ডিফারেন্স। এটা আমরা খেয়াল করব যে এই শব্দগুলো আমাদের ম্যাক্সিমাম যৌন জননের মধ্যে এই শব্দগুলো আমাদের খুব আসবে। তাহলে এখানে নতুন করে কিছু নেই, শুধু মনে রাখতে হবে যে কপুলেশনের সময় সে এই যে ডিমগুলোকে সে ভাস ডিফারেন্স জমা রাখে, এই জিনিস। তাহলে ভাস ডিফারেন্সের কাজ হচ্ছে সে জমা রাখবে। ফিমেলস ক্ষেত্রে কী হবে, এখানে হয় ডিম্বাশয়, শুক্রাশয়, এটা হচ্ছে আমাদের কী হবে ডিম্বাশয়, এবং এটা নিষিক্ত হবে কোথায়, নিষিক্ত কি বাইরে হবে না ভিতরে হবে, বলছে ইন্টারনালি, বিফোর বিং লেইড এক্সটার্নালি, হোয়ার ডেভেলপমেন্ট অকার্স উইদাউট প্যারেন্টাল কেয়ার। উইদাউট তাদের কেয়ারে কিন্তু প্যারেন্টাল কেয়ার নাই, কোনো কেউ কেয়ার নেয় না, তাদের আস্তে নিজে থেকে সেটা ডেভেলপ করবে। এখানে অনেকগুলি অংশ দেওয়া আছে, যেমন এগুলো পড়ছি একটু আগে, হেড, ফুট, ভিসেরাল মাস, অপারকুলাম, এর মোটা আমরা জানি। এগুলি এখানে টেন্টাকল বলা শব্দ আছে, এর মাথায় একটা টেন্টাকল থাকে। এই টেন্টাকল শব্দটা আমরা আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্বে পাবো, যেমন নিডারিয়া পর্বে টেন্টাকল আছে। এরপর তার ভিসেরাল মাস, এই যে ভিসেরাল মাস বলছিলাম, ভিসেরাল মাস, মাস মাস মানে স্তূপ করে থাকা, জায়গায় জড়ো করে থাকা, বলছে হাম্পলেক্স স্ট্রাকচার, মানে এটার মধ্যে মেজর অর্গানগুলি, মানে মূল অর্গানগুলি এখানে আস্তে আস্তে জমা হয়ে থাকে। সেখানে কি থাকবে, সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, এক্সক্রিটিভ সিস্টেম, এই সবগুলো তন্ত্রের সাথে জড়িত যে অর্গানগুলি সেগুলি জমা থাকবে, এবং এটা ঢাকা থাকবে ম্যান্টেল দ্বারা। এই একটা শব্দ আসলে ম্যান্টেল। আর অপারকুলাম জানি আমরা কি হবে, অপারকুলামের ক্যালকুলাস এটা আমরা জানি, রেসপিরেশন কিভাবে ঘটে, এই যে খেয়াল রাখতে হবে। তার নর্মালি আমরা যেটাকে বলি গিল বা ফুলকা,
এটাকে আমরা এখানে বলি টিনিডিয়াম। এই শব্দটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। টিনিডিয়ামের কাজ কি? সে শোষণ করা। পাইলার শ্বসনের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে দুটো জিনিস খেয়াল রাখতে। পাইলার শ্বসন করতে যখনই মনে করবো, এত কিছু পড়তে হবে না, আমি খালি মনে করতে হবে যে তার শ্বসনের সাথে সম্পর্কিত একটা শব্দ হচ্ছে টিনিডিয়াম, যদি সে পানিতে শ্বসন করে। আর যদি সে স্থলে শ্বাস নেয় তখন তো সেটা হচ্ছে পালমোনারি সেক। একটু খেয়াল রাখতে হবে এই যে দুটো শব্দ, যে রেসপিরেশন শ্বসন পাইলার ক্ষেত্রে কী হবে, দুটো শব্দ মনে রাখবো আমরা এখানে। একটা হচ্ছে টিনিডিয়াম, আরটা হচ্ছে পালমোনারি স্যাক। টিনিডিয়াম হবে মনে রাখতো, টিনিডিয়ামের সাথে সম্পর্ক হচ্ছে আমার গিল বা ফুলকার, আর পালমোনারি স্যাকের সাথে সম্পর্ক হচ্ছে আমাদের স্থলের, মানে সে যখন স্থলে থাকবে তখন শ্বাস গ্রহণ করবে পালমোনারি স্যাক। এই শব্দগুলি মনে রাখবো আমরা, জাস্ট এই শব্দগুলি এবং শব্দগুলির সাথে রিলেটেড কাজটা আসলে কি। আমরা ডিটেলস দেওয়ার কারণ হচ্ছে যে আসলে ডিটেলস না বলে অনেক সময় ডিটেলস জানতে চায়। হ্যাবিটেট সে কোথায় বসবাস করে এটা আমরা জানি, সে সাধারণত স্বাদু পানিতে বসবাস করে। এখন তার মধ্যে কি কি অভিযোজন ঘম আছে, এখানে একটা শব্দ আছে যে পাইলা, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ, যে মোলাস্কা পর্বে যে পাইলা সে একটা বিশেষ প্রকার অভিযোজন করে, এটাকে আমরা বলি অ্যাস্টিভেশন। এটা গুরুত্বপূর্ণ শব্দ। পাইলা ক্যান সার্ভাইভ ইন ড্রাউট কন্ডিশনস। পাইলা যখন অনাবৃষ্টি, প্রচুর শুকনো অবস্থায় সে কিন্তু নিজেকে টিকে রাখতে পারে। কিভাবে? সে আস্তে করে মাটির ভিতরে লুকিয়ে যায় এবং সে একটা নিষ্ক্রিয় অবস্থা চলে যায়। এই নিষ্ক্রিয় অবস্থাটাকে আমরা বলি অ্যাস্টিভেশন। অনেক সময় আমরা সামার অ্যাস্টিভেশন বলি, যেটাকে আমরা অনেক সময় অন্য প্রাণীর ক্ষেত্রে আমরা শীতনিদ্রা যাই, একটা গ্রীষ্ম নিদ্রা বলতে পারি আমরা। এই গ্রীষ্মকালে যখনই টেম্পারেচার একেবারে বেশি হয়ে যাবে, তার বেঁচে থাকার মতো উপযোগী নয়, তখনই সে কী করে, আস্তে করে সে নিজেকে কাদার মাটির ভিতরে সে নিজেকে লুকিয়ে ফেলে এবং সেইভাবে সুপ্ত অবস্থায় থাকে। এটাকে আমরা বলি অ্যাস্টিভেশন। তাহলে এই শব্দটা আমাদের খুবই দরকার হবে। তাহলে এই যদি আমরা দেখি, এখানে আমাদের তিনটা শব্দ, আমাদের একটা, দুইটা, তিনটে, এই তিনটে শব্দ আমাদের একটু জরুরি দরকার হবে। এখানে আরো একটু কিছু আছে, যে জিনিসগুলো আমরা একটু আগে বলছি সেগুলো একটু ডিটেলস। যেমন যদি শুধু ডিফারেন্ট সেক্স হয়, মানে যেহেতু সেক্সুয়াল ডাইমরফিজম, এটাকে আমরা আবার নতুন শব্দ সেটা ডায়োসিয়াস বলতেছি আমরা, যেটা আমরা একটু আগে বলেছি সেটাই এখানে আমরা একটু ডিটেলসে লিখেছি। তার মধ্যে কিন্তু কোনো ধরনের প্যারেন্টাল কেয়ার নাই। যেমন আমরা যখন অ্যামফিবিয়া পড়বো তখন দেখবো যে তার মধ্যে প্যারেন্টাল কেয়ার আছে। তার মানে যে এটাকে বলছি টেস্টিস আছে, তার মধ্যে ভাষাই ফেরেন্সি আছে। ফিমেলের মধ্যে কি আছে? ওভারি, ফার্টিলাইজেশন, এগ লাইং ডেভেলপমেন্ট, সবগুলো আমরা দেখলাম কোথায়? ফিমেলে দেখলাম। হচ্ছে ডিম্বাশয়, নিষেক হলো, এগ বা ডিম জমা রাখলো, এটার মধ্যে তার একটা এই যে জিলাটিনাস মাস, আর তার যে পরিস্ফুরণটা বা বৃদ্ধিটা ঘটে কোথায়? আউটসাইড দ্য প্যারেন্টস বডি, যে এইদিক যেটা আমরা একটু আগে পড়েছি। এখন আমার সেপিয়া, এটাকে আমরা কাটল ফিশ বলি, এটার ডাক নাম হচ্ছে কাটল ফিশ। এখানে এই একটা ছবি দেখলাম আমরা, দুটো ছবি, এটাকে টেন্টাকল বলি আমরা, এটা ফিন, ফানেল, দুইটা ছবি আছে আমাদের। এই ছবিটার কারণটা আসলে যে যখনই আমরা পাইলা এবং সেপিয়ার ছবি, মানে বাইরের যে আউটার ভিউ টোটালি ডিফারেন্ট, একটু মিল নেই, তারপরও তাদের মধ্যে তাদেরকে একই পর্বভুক্ত করা হয়েছে কেন? অবশ্যই তাদের মধ্যে কোনো বৈশিষ্ট্যগত কোনো মিল রয়েছে। সেই মিলগুলো কি, এটাকে আমাকে একটু খুঁজতে হবে। আমরা এখান থেকে এটা এখানে দেখলাম যে যেমন কাটল ফিশ, তার সাধারণ নাম
সেপিয়া সাধারণ নাম হচ্ছে কাটল ফিশ। এখানে তার রিপ্রোডাকশনটা খুব ইম্পর্টেন্ট সেপিয়ার ক্ষেত্রে। এই যে তার একটা কমপ্লেক্স সেক্সুয়াল রিপ্রোডাকশন কাজ করে, তার যৌন যে প্রজননটা এটা খুব জটিল একটা প্রজনন ধরন, এবং তাদের ফার্টিলাইজেশনটা হচ্ছে ইন্টারনাল ফার্টিলাইজেশন, মানে অন্তঃজনন। একটা মেলস ট্রান্সফার স্পার্ম প্যাকেটস, এই যে একটা নতুন শব্দ আমি পেলাম, স্পার্মাটোফোর। এটা নতুন শব্দ, স্পার্মাটোফোর। এটা কি? যে পুরুষ তার স্পার্মগুলোকে যে জায়গায় টু ফিমেল, এই যে স্পার্ম প্যাকেটস, এটাকে বলে আমরা স্পার্ম প্যাকেট, মানে যেখানে সে স্পার্মগুলোকে জমা রাখে, যেটাকে আমরা একটু আগে বলেছিলাম। এবং টু ফিমেলস ইউজিং এ স্পেশালাইজড আর্ম, মানে পুরুষ সেপিয়াটা একটা বিশেষ বাহুর মাধ্যমে সে এই শুক্রাণুর প্যাকেটগুলোকে সে ডিম্বাণুতে বা স্ত্রীর এতে জমা রাখে। দ্য ফিমেল স্টোরস দ্য স্পার্ম, স্ত্রী জনতন্ত্রের কাজ হচ্ছে, ফিমেল তার কাজ হচ্ছে সে এটাকে জমা রাখবে, এবং পরবর্তী স্পার্মগুলি থেকে সে ডিম, এবং তারপরে এই ডিমগুলো বলে আছে একটু দেখো, এই ডিমগুলো টিপিক্যালি অ্যাটাচ টু দ্য আন্ডার ওয়াটার স্ট্রাকচার, মানে পায়ের নিচে কোনো ভিত্তির সাথে এটা আটকানো থাকবে, এবং এখান থেকে আসলে এই পায়ের নিচেই ডিম ফুটবে, হ্যাচিং। এবং বলছে সেভারাল ডেভেলপমেন্টস, এবং তার মধ্যে কিছু চেঞ্জ হবে, পরিস্ফুটনীয় পরিবর্তন ধাপ আছে তার মূল পূর্ণাঙ্গ অবস্থা বোঝার পূর্বে। আমাদের আগের মতো এখানে আমাদের দেখবো যে তার রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি কি আছে, টেস্টিস, স্পার্ম ডাক্টস। নতুন একটা জিনিস হেক্টোকটিলাস, এই শব্দটা আমাদের একটু মনে রাখতে হবে, যেটা একটু আগে বলছি আমরা যে একটা বিশেষ শব্দ ব্যবহার করি। আগের স্লাইডে আমরা শব্দ শুনেছি স্পার্মাটোফোর, মানে একটা স্পার্মের প্যাকেটকে আমরা স্পার্মাটোফোর বলতেছি। এখন বলেছিলাম যে ওইখানে একটা মেল একটা বিশেষ বাহু ব্যবহার করে সেই স্পার্মাটোফোরটাকে সে ফিমেলের মধ্যে ট্রান্সফার করে, এই বাহুটাকে বলি আমরা হেক্টোকটিলাস। এটা একটু মনে রাখতে হবে, হোয়াট ইজ হেক্টোকটিলাস, বা হেক্টোকটিলাসের কাজ কি, ফাংশন কি, তাকে কোথায় পাওয়া যায় খুঁজে, এই প্রশ্নগুলি আসতেছে আমার সামনে আসবে। হেক্টোকটিলাস কি, যে পাইলা এবং সেপিয়ার মধ্যে কোথায় হেক্টোকটিলাস কোনো কাজ আছে কিনা। তাহলে এখন আমরা আসি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে। তাহলে স্ত্রী প্রজনন তন্ত্রের মধ্যে আমরা আসলে ঠিক নর্মালি যৌন প্রজনন আমরা দেখি ডিম্বাশয়, ডিম্বনালী, এই যে দেখি আমরা যে এখানে আছে কিনা দেখি আমরা, তো আছে ডিম্বাশয় আছে, ওভিডাক্টস ডিম্বনালী। এই ডাক্টসগুলি কি করে, ডিম্বনালী কি করবে, ডিম্বাশয় যে ডিমগুলি তৈরি করবে সেগুলিকে ডিম্বনালী ক্যারি করে নিয়ে যাবে। বলছে তাদের ক্ষেত্রে ইন সেপিয়াতে দে আর লাইন্ড উইথ সিলিয়েটেড এপিথেলিয়াম, তাদের যে আবরণ কলা আছে, আবরণিক, সেখানে একটা সিলিয়া থাকবে, চুলের মতো একটা জিনিস থাকবে, এবং এখানে আবার একটা গ্ল্যান্ডুলার পোর্শন আছে, মানে গ্রন্থিযুক্ত একটা অংশ আছে, যেখান থেকে এক ধরনের মিউকাস বা আঠালো জিনিস সিক্রেশন করবে, যার ফলে এগুলি প্যাকেটে আটকে থাকতে সহায়তা হবে। ওভিডাক্ট গ্ল্যান্ড, গ্রন্থি থাকবে, যেটা একটু আগে আমি বললাম যে এই যে গ্ল্যান্ডের কথা বলছি আমরা। আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে লিগামেন্টাল গ্ল্যান্ডস, এই যে শব্দটা আমাদের নতুন, এটাই বলছে, এটা কিন্তু বলছে পেয়ার্ড, তাহলে হেক্টোকটিলাস এটা হচ্ছে একটা বাহু, আর লিগামেন্টাল গ্ল্যান্ডস এটা হচ্ছে আমাদের একটা গ্রন্থি। বলছে পেয়ার্ড গ্ল্যান্ডস দ্যাট সিক্রেট সাবস্টেন্সেস ফর এগ কেসিং অ্যান্ড অ্যাটাচমেন্ট। এটা হচ্ছে একটা জোড়া গ্রন্থি, যেটা সাবস্টেন্স বিভিন্ন দ্যাট সিক্রেট এক ধরনের পদার্থ নিঃসরণ করে, কি জন্য, এগ ডিমটাকে আবদ্ধ করার জন্য এবং আটকানোর জন্য। এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, এই দুটি শব্দ এখানে।
তাহলে এখানে আর কিছু নেই, অ্যাক্সেসরি ইনামেল গ্ল্যান্ডস, এটা আমাদের লাগবে না। এখন এই আমরা যে পড়লাম, এখানে এই যে পুরো পাইলা এবং সেপিয়া আমার পড়া হইল, এই পাইলা এবং সেপিয়ার মধ্যে আসলে আমাদের গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো কী কী বলে দিচ্ছি একটু। এগুলো যেমন ডিফারেন্ট জুলজিক্যাল টার্ম, সবগুলি জিনিস পড়ার পরে আমি জুলজিক্যাল টার্মগুলোর উপরে বিশেষ জোর দেব এবং তার অর্থের উপরে জোর দেব। আর এই পাইলা এবং সেপিয়ার অনেকগুলি জিনিস আছে, কিন্তু এর মধ্যে শুধুমাত্র তাদের এই রিপ্রোডাক্টিভ প্রজনন তন্ত্রের উপর আমি একটু বিশেষভাবে আলোচনা করব, মানে খেয়াল রাখবো যে এখানে কোন কোনো শব্দ আছে কিনা একটু পড়ার সময় আমার খেয়াল রাখতে হবে। এখান থেকে যদি আমরা একটা এমসিকিউ দেখি তাহলে কি হতে পারে, তাহলে একটু আগে দেখছি আমরা নিডামেন্টাল গ্ল্যান্ডস। নিডামেন্টাল গ্ল্যান্ডস কোথায় পাওয়া যায়? অ্যাপল, স্নেল, কাটল ফিশ, অয়েস্টার্স এবং ক্ল্যামস। তারপরে আমরা লাস্টে পড়েছি আমরা সেপিয়া। সেপিয়ার ডাকনাম কি? সেপিয়ার ডাকনাম হচ্ছে কাটল, তাহলে এটা কাটল ফিশে পাওয়া যায়, এটা হচ্ছে উত্তর। এটি একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আমাদের হতে পারে। এখন আমরা আসি স্ট্রাকচার অ্যান্ড ফরমেশন অফ শেল, মানে খোলকের গঠন এবং খোলকের তৈরি। এখন একটা খোলক তৈরি হতে অনেক সময় লাগবে, সেখানে অনেকগুলি প্রসিডিওর কাজ করবে। আমরা একটু আগে জানি যে একটা খোলক যখন দেখছি তার মধ্যে 3টা লেয়ার ছিল মাঝখানে অস্ট্রাকাম, তার বাইরেটা ছিল পেরিঅস্ট্রাকাম, ভেতরটা ছিল কি ইনার লেয়ার। এগুলি কিভাবে তৈরি হয়েছে, তৈরি হয়ে যখন আমরা চিন্তা করব যে এদের মধ্যে কোন কোন উপাদান আছে, তাহলে যে দ্য স্ট্রাকচার অফ দ্য শেল ইজ ইন মোলাস টিপিক্যালি কনসিস্ট অফ মাল্টিপল লেয়ার্স, যেটা আমরা একটু 3টে লেয়ার পাওয়ার মানে কিন্তু মাল্টিপল লেয়ার্স, ফর্মড প্রাইমারিলি অফ ক্যালসিয়াম কার্বনেট, যেটা আসলে প্রাথমিকভাবে ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি হয়েছে, অ্যান্ড অর্গানিক ম্যাটেরিয়ালস, জৈবগত দ্বারা। এই যে শেলের মূল ঘটনাগুলি কি বলছে, দ্য শেল ইজ সিক্রেটেড অ্যান্ড মেইনটেইন, এটা তৈরি হয় বাই পার্ট অফ দ্য মোলাস্ক অ্যানাটমি। এই অ্যানাটমিটা হচ্ছে আমাদের ম্যান্টেল। It is mainly composed of calcium carbonate crystals. এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই যে ম্যান্টেল সাধারণত তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট ক্রিস্টাল দ্বারা, which can be in 2 polymorph, তার মধ্যে 2টা রূপ থাকতে পারে, ক্যালসাইট রূপ, হচ্ছে অ্যারাগোনাইট রূপ, একটু খেয়াল রাখতে হবে। এই দুটো জিনিস, তাহলে একটা ক্যালসাইট হচ্ছে অ্যারাগোনাইট। তাহলে এই শেলের 3টে লেয়ার কথা আমরা আগে বলেছি। এখন আমরা যেটা পড়িনি আগে সেটা হচ্ছে যে আমরা যে অস্ট্রাকাম বলেছি, আমরা এই অস্ট্রাকামকে আমরা আরেকটা লেয়ার নাম বলি। আমরা অস্ট্রাকামের আরেকটা নাম হচ্ছে প্রিজমেটিক লেয়ার। আমরা আগে পড়েছি পেরিঅস্ট্রাকাম, অস্ট্রাকাম এবং ইনার লেয়ার, এই জন্যই বলা হয় তাদের মধ্যে তারা মাল্টিপল লেয়ার তৈরি করা আছে। মানে যে অস্ট্রাকাম বললাম, অস্ট্রাকামের আরেকটা নাম হচ্ছে প্রিজমেটিক লেয়ার। তাহলে এটাও মনে রাখতে হবে যে অস্ট্রাকাম যে মাঝখানের স্তর এবং তাকে আরেকটা নামের সেটাকে বলে প্রিজমেটিক লেয়ার। এখানে এটা মূল গুরুত্ব, এখানে গুরুত্বপূর্ণ জিনিস কি বলছে, এই লেয়ারটা আসলে সবচেয়ে ভারী স্তর, যেটা কলাম শেপেড or needle like ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি। আচ্ছা, এটা দরকার নেই। এরপর পরের লেয়ারটাকে আমরা বলি, যেটা একেবারে এইটা সব জায়গায় পাওয়া যায় না, যেমন এটা হচ্ছে নেক্রিয়াস লেয়ার। এই লেয়ারটার জন্য একটা বিশেষ গুরুত্ব আছে, কারণ এই লেয়ারটা সাধারণত আমাদের অনেক সময় এই মাদার অফ পার্ল, খেয়াল রাখতে হবে 3টা নাম, হাইপোস্ট্রাকাম, মাদার, 3টা নাম। আমাদের যে মুক্তা তৈরি হয়, এই মুক্তা তৈরি হওয়ার পেছনে এই স্তরের একটা বিশেষ ভূমিকা আছে, কারণ এই মেন্টাল 2টা স্তরের মাঝখানে যদি কোনো কারণ হোক কোনো কিছু আটকে যায়, তখনই সে এই ব্যথার কারণে তার ভিতরে এক ধরনের
সিক্রেশন হয়, ওই লেয়ারটাকে আমরা বলি, এই জন্য এটা বলা হয়েছে মাদার অফ পার্ল। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মাদার অফ পার্ল কাকে বলা হয়, এটাই আমাদের প্রশ্ন। মাদার অফ পার্ল কোন স্তরকে বলা হয়, ন্যাক্রিয়াস লেয়ার বা কোন স্তরে মুক্তা তৈরি হয়? তাইলে এটি হলো সেই লেয়ার, ন্যাক্রিয়াস লেয়ার, হাইপোস্ট্রাকাম। এটা কিন্তু আমাদের মোলাস্কা ইকোনমিক্যাল ইম্পর্টেন্সের মধ্যে আবার আসবে। দ্য ইনারমোস্ট লেয়ার, ভিতরের স্তর, কনসিস্টিং অফ থিন হরাইজন্টাল ল্যামেলার প্লেটস অফ অ্যারাগোনাইট ক্রিস্টালস। এই যে মনে রাখতে হবে, এটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই টপিক, এই ইনফরমেশনটা, যে মাদার অফ পার্ল কোন স্তরকে বলা হয়। This layer is often iridescent and provides protection and suacha. The periostracum is secreted by cells. কোষ থেকে নিঃসৃত হয়। The shell margin and the nacreous layer, এই যে nacreous layer is secreted from the main surface of the mantle. তাহলে এই যে এই লেয়ারের যে সিক্রেশনটা করে, এটা ঘটে ম্যান্টেল এর মূল স্তর থেকে। তাহলে এই যে ফর্মেশন থেকে আমরা একটু জিনিস শিখলাম, এখানে কয়েকটা স্তরের নাম শিখলাম। একটা হচ্ছে অস্ট্রাকামকে আমরা বলতে পারি প্রিজমেটিক লেয়ার। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে মাদার অফ পার্ল, হাইপোস্ট্রাকাম অথবা ন্যাক্রিয়াস লেয়ার, কিন্তু একই জিনিস। এবং এই মাদার অফ পার্ল মানে হচ্ছে এখান থেকে আসলে মুক্তা তৈরি হয়। আরো কিছু আছে, এটা হচ্ছে শেল পিগমেন্টস incorporated into the shell can cause visible colors and patterns. এই যে শেলের মধ্যে যে বিভিন্ন রঞ্জক পদার্থ আছে, এটা যখন শেলের সাথে শেল, এর ফলে কি তার বিভিন্ন রং এবং প্যাটার্নের কিছু ধরন দেখা যায়। The shell grows at its outer edge and its shape and structure control. এখানে তার মূলত তার কি করলো, কম্পোজিট স্ট্রাকচার, অনেকগুলি কাজ করলো, ডিফেন্স দিল, আমাকে সাপোর্ট দিল, প্রোটেকশন দিল, এটা হলো। এখন আমরা আসি ইকোনমিক ইম্পর্টেন্স অফ মোলাস্কা। Mollusca of the phylum mollusc have significant economic importance across various sectors. আচ্ছা, এখন কোথায় কোথায় মোলাস্কার অর্থনৈতিক গুরুত্ব রয়েছে? আমি বলছি খাবারের ক্ষেত্রে, শিল্প এবং ওষুধের ক্ষেত্রে রয়েছে। যেমন প্রজাতিগুলি খেয়াল করি আমরা, যেমন অয়েস্টার, ক্ল্যাম, মাসেলস, এইগুলোকে এই তিনটা, এগুলো হচ্ছে ভ্যালুয়েবল ফুড সোর্স। তাহলে অয়েস্টার, ক্ল্যামস, মাসেল, এগুলোকে আমরা খাবার হিসেবে গ্রহণ করি। এরা অনেক সময় আবার এই জুয়েলারি ইন্ডাস্ট্রি মানে থ্রু পার্ল, যেটা আমি একটু আগে বলেছি, মুক্তা তৈরি করে ফেলে। প্রোডাকশন অ্যান্ড আর ইউজ ইন ক্রাফটস অ্যান্ড ডেকোরেটিভ আইটেমস। কোনো মোলাস্কা আমাদের কিন্তু ফার্মাসিউটিক্যাল আইটেম অ্যাপ্লিকেশনস, মানে ফার্মাসি বিভিন্ন ওষুধ বা মেডিসিনাল হেল্প করে থাকে। এখানে অনেকগুলি ধরন দেওয়া আছে। ফুড সোর্স, অ্যাকোয়াকালচার, ফিশিং, পার্ল প্রোডাকশন। এই যে একটু এটা আমার দেখেছি একটু আগে, ফিশিং। এখানে কি থাকতে পারে? এখানে ক্ল্যাম্পস আছে, স্ক্যালপস আছে, স্কুইড এবং অক্টোপাস আছে, এদেরকে আমরা ধরি। পার্ল প্রোডাকশন, অয়েস্টার্স, শেল ট্রেড। এই মোলাস্কার যে শেলগুলো, এগুলোকে আবার বিক্রি করা হয়। ডাই প্রোডাকশন গুরুত্বপূর্ণ, যে এখান থেকে কিছু রং তৈরি করা হয়। এই যে সাম স্পিসিস অফ সি স্নেইলস, আমরা বলেছি অ্যাপল স্নেল হচ্ছে শামুক, এটা হচ্ছে সি স্নেল। পার্পল ডাইং ফ্যাব্রিক্স, বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডস,
ভেন অফ কোন স্নেলস। এই জিনিস সবগুলি হচ্ছে আমাদের মলাস্কা পর্বের বিভিন্ন অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। আমরা এটা পুরো একটা বড় ডিটেল প্রশ্ন, কিন্তু আমাদের আসলে এখান থেকে জানার বিষয় হচ্ছে যে মলাস্কা পর্বভুক্ত কোন কোন স্পিসিসগুলো সাধারণত কোন কোন ভাবে অর্থনীতির সাথে যুক্ত, যেমন খাবার, তারপর হচ্ছে ওষুধ, জুয়েলারি, কোন কোনটা কোন সাথে জড়িত, এতটুকু জানলে আমাদের হবে। রিসার্চ বলছি এখানে আমাদের এনভায়রনমেন্টাল সার্ভিসেস, এদেরকে নিয়ে গবেষণা করা হয়, মানে পরিবেশের বিভিন্ন সার্ভিস, যেমন এই যে স্পেশালি বাইভাবস আর ফিল্টার ফিডার্স। তার মানে খেয়াল করতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে বাইভাবসদেরকে আমরা ফিল্টার ফিডার বলি। এই ফিল্টার ফিডার শব্দটা আমরা অনেক জায়গায় পেতে পারি। দ্যাট হেল্প মেইনটেইন ওয়াটার কোয়ালিটি ইন অ্যাকোয়াটিক ইকোসিস্টেমস which indirectly benefits human activities like fishing and tourism. আচ্ছা, এটা দেখলাম আমরা। ট্রেডিশনাল ইউজেস, কোন কোন জায়গায় এটাকে দ্বারা মুদ্রা হিসেবে ব্যবহার করা হয়। তবে বলা হচ্ছে কিছু কিছু প্রজাতি কিন্তু আমাদের জন্য আবার ক্ষতিকর, যেমন পেস্টস, কিছু প্রজাতি কজিং ড্যামেজ টু গার্ডেন্স অর আদার, কিছু প্রজাতি আমাদের বাগানে এবং বিভিন্ন ফসলে ক্ষতি করতে পারে। এখন আমরা চলে আসি আমাদের মরফোলজি অফ অ্যাস্ট্রোপ্যাক্টিন কুকুমারা, মানে আমরা চলে আসবো এখন একাইনোডার্মাটা পর্বে। যখনই আমরা এই একাইনোডার্মাটা পর্ব নিয়ে আলোচনা করব, এই পর্বের কিছু কিছু প্রাণী সম্পর্কে আমরা আগে থেকে জানি, যেমন অ্যাস্ট্রোপ্যাক্টিন আছে। তাহলে অ্যাস্ট্রোপ্যাক্টিন যেটাকে বাংলায় আমরা বলি তারা মাছ। তো তারা মাছ যখনই আমি মনে করি, তার মানে তার মধ্যে কি কি বৈশিষ্ট্য আমার চোখে পড়ে, ওই বৈশিষ্ট্যগুলি হচ্ছে আমাদের তার মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। তার মধ্যে তার 5টা বাহু থাকতে পারে, যেটাকে আমরা পঞ্চ ওরের প্রদর্শন বলতে পারি। এখানে আমাদের অ্যাস্ট্রোপ্যাক্টিন কুকুমারি আরেকটা জিনিস, আরেকটা প্রাণীও রয়েছে। আচ্ছা, তাহলে সিস্টার অ্যাস্ট্রোপ্যাক্টিন সিকিউকুম্বার কুকুমারিয়া, এদের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। অ্যাস্ট্রোপ্যাক্টিন হচ্ছে ফ্ল্যাটেন্ড, মানে চ্যাপ্টা তারার মতো, যেখানে 5টা বাহু আছে এবং যার মাঝখানে সেন্ট্রাল ডিস্ক আছে। এটা হচ্ছে অ্যাস্ট্রোপ্যাক্টিনের ফিচার। কিন্তু কুকুমারিয়ার ক্ষেত্রে কি হলো, সেটা হচ্ছে একটা, যেটা বাংলায় আমরা বলি সাগর শসা। তাহলে শসা দেখতে যেমন হয়, সিলিন্ড্রিক্যাল, এলোঙ্গেটেড বডি, রিজেম্বলিং এ কিউকাম্বার, যেটা একটু বোঝে শসার মতো দেখতে, উইথ সফট অ্যান্ড ওয়াটারি সারফেস। এটা হচ্ছে অ্যাস্ট্রোপ্যাক্টিনের মরফোলজি, শেপ, সিমেট্রি। তার সিমেট্রি কেমন, পেন্টারেডিয়াল সিমেট্রি। বাংলা আমরা এটাকে বলি পঞ্চ ওরীয় প্রতিসম। পেন্টা মানে হচ্ছে 5, পঞ্চ ওরীয় প্রতিসম বলি পেন্টারেডিয়াল সিমেট্রি। এই পেন্টারেডিয়ালটা আসলে আমাদের একটা টার্ম, যেটা আমাদের ব্যবহার হতে পারে প্রশ্নে। আর্মস ফ্ল্যাটেন্ড, often with spines or plates along central area where arms can আছে। ডিস্ক, এখানে সারফেসটা রাফ থাকতে পারে, স্মুথ থাকতে পারে এবং বিভিন্ন স্পাইন থাকতে পারে, যেক্ষেত্রে একাইনোডার্মাটা বলেছি আমরা, মানে ছোট ছোট কাটা থাকবে। ওরাল দিকে, তার মৌখিক দিকে কি বৈশিষ্ট্য আছে, সারফেস এই যে শব্দটা দেখি আমরা, অ্যাম্বুলাক্রাল গ্রোভ এবং পোডিয়া, এটা হলো মূল বৈশিষ্ট্য তার। বাংলা আমরা এটাকে বলি অ্যাম্বুলাক্রাল খাদ। এবং টিউব ফিট, মানে পাগুলির মধ্য দিয়া টিউবের মতো, যার মধ্যে পানি চলাচল করতে পারে। এর শব্দ হচ্ছে ম্যাড্রিপোডাইট। এই শব্দটা হচ্ছে শুধুমাত্র পানি ছিদ্রের মতো, যে ছিদ্র দিয়ে পানি ভিতরে
প্রবেশ করে। এটা পেডিসিলারি, এটা হচ্ছে তারা মাছের যে ত্বকের মধ্যে যে ছোট 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 কাটার মতো যে স্ট্রাকচার দেখা যায় সেটাকে আমরা বলি পেডিসিলারি। অনেক সময় এটাকে আমরা তার বহিকঙ্কালও বলতে পারি। তারা মাছের বহিকঙ্কালকে আমরা পেডিসিলারি বলতে পারি। বহিকঙ্কাল এক্সোস্কেলেটন বলি এটাকে। আচ্ছা, ক্যালকেরিয়াস প্লেট এক ধরনের প্লেটের মতো থাকবে। আচ্ছা, এখানে এগুলো হচ্ছে আমাদের যেমন সাইজ আমরা জানি, কালার, এগুলি হচ্ছে আমাদের এস্ট্রোব্যাকটেরিয়ানের মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। এর মধ্যে কয়েকটা শব্দ আমরা শিখেছি। একটা হচ্ছে পেন্টারেডিয়াল সিমেট্রি, একটা হচ্ছে অ্যাম্বুলাক্রাল গ্রোভ, একটা হচ্ছে পোডিয়া, একটা হচ্ছে ম্যাড্রিপোরাইড, আর হচ্ছে পেডিসিলারি, আর হচ্ছে অসিকলস। এই শব্দগুলো হচ্ছে আমার অ্যাস্ট্রোব্যাকটেরিয়ানের বাহ্যিক বৈশিষ্ট্যের সাথে সম্পর্কযুক্ত। এরপর আমরা আসি পরটাতে, কুকুমারের মাঝে শেপ সিলিন্ড্রিক্যাল। কুকুমারের মাঝে সমুদ্র শস্যটা কেমন হবে? এটা কিন্তু পেন্টারেডিয়া হচ্ছে সিলিন্ড্রিক্যাল, ওয়ার্ম লাইক। তার সিমেট্রি, তারা মাছের সিমেট্রি হচ্ছে পেন্টারেডিয়াল সিমেট্রি, কিন্তু হয়রেস তার সমুদ্র শস্য সিমেট্রি হচ্ছে বাইলেটারাল সিমেট্রি, বাইলেটারাল। বডি ওয়াল এখানে হচ্ছে ক্যালকেরিয়াস অসিকলস থাকবে। দুইটা আছে, দুইটা এন্ড আছে, ঠিক আছে। যে অ্যান্টেরিয়র যেটা সামনের প্রান্ত, সেখানে টেন্টাকল থাকবে যেটা মুখের চারপাশে থাকবে। আর একটাকে বলে আমরা ওরা, হচ্ছে বলে অ্যাবোরাল মৌখিক, আর হচ্ছে পরাং মুক্তল। বাংলা সময় প্রশ্ন আসে পরাং মুক্তল বলতে, আমরা পরাং মুক্তল। এই পরাং মুক্তল শব্দটি সাধারণত আমরা পাই একাডেমাটা পর প্রাণীদের ক্ষেত্রে, এবং দ্যাট ইজ কল্ড অ্যাবোরাল, ওরাল এবং অ্যাবোরাল। বিমৌখিক তল বলে আমরা, ওরাল অ্যাবোরাল আছে। যেখানে অ্যানাস থাকবে, তাহলে ওরাল বললে আমাদের মৌখিক বন্ধ বুঝবো, উল্টো দিকটা হচ্ছে তার পায়ুপথ আছে। পোডিয়া পা থাকবে। শ্বসন, সে শ্বসন কিভাবে সম্পন্ন করে? রেসপিরেটরি ট্রিস, শ্বসন বৃক্ষ আছে তার মধ্যে, মানে কুমারিয়ার মধ্যে। সাইজ, কালার দেখলাম, পলিকান্স। এদিন আমরা ছবি দেখলাম, একটা হচ্ছে এটা হচ্ছে অ্যাস্ট্রোব্যাকটেরিয়ার ছবি। ডাইজেস্টিভ গ্ল্যান্ড, মাউথ, টিপ, ফুট, অ্যানাস, পেন্টারেডিয়াল যেটাকে আমরা বলছি পেন্টারেডিয়াল সিমেট্রি, পাঁচটা। এই জায়গাগুলিকে আমরা বলি খাদ, অ্যাম্বুলাক্রাল গ্রোভ। এদিকে পানি প্রবেশ করে বা চলে আসে, এইটা তার ওরাল প্রান্ত, এর অন্য দিকটাকে বলা হয় অ্যাবোরাল প্রান্ত। টিউব ফিট, এটা হচ্ছে কুকুমারিয়ার ছবি, দেখতে অনেক শশার মতো। কি আছে? যে অ্যানাস আছে, এটা হচ্ছে তার মৌখিক প্রান্ত। নর্মাল ডেনড্রাইটিক টেন্টাকলস, খেয়াল রাখতে ছবিটার দিকে, ডেনড্রাইটিক টেন্টাকলস। এই যে টেন্টাকলস, যদি টেন্টাকলসের মধ্যে আরো কিছু টেন্টাকলসের যদি কোনো ব্রাঞ্চ বের হয়, শাখা বের হয়, তখন তাকে আমরা বলি ডেনড্রাইট। এই ডেনড্রাইট শব্দটা হচ্ছে আমাদের মস্তিষ্কের যে নিউরন আছে, নিউরনের সম্পর্কিত। নিউরনের মধ্যে ডেনড্রাইট এবং এক্সট্রাল দুইটা শব্দ রয়েছে। এরপর এখানে আছে ভেন্ট্রালোকোমোটাল পোডিয়া, এগুলো এগুলোতে চলন অঙ্গ। ডফ মিড ভেন্ট্রাল পেয়ার, এটা হচ্ছে ইকাইনাস। এখন আমরা ইকাইনাসের ক্ষেত্রে মরফোলজি অফ ইকাইনাস, এই জেনাস অফ সি আর্চিনস, তাহলে এটাকে সাধারণ বলে আমরা সি আর্চিন। গ্লোবিউলার অর স্ফেরিক্যাল বডি কভার্ড ইন স্পাইন্স, তার মানে পুরো তার দেহের মধ্যে কাটা থাকে। দ্য বডি ইজ এনক্লোজড বাই হার্ড শেল, তার দেহটা একটা শক্ত আবরণ দ্বারা আবৃত, এটাকে বলা হয় টেস্ট। এই টেস্টের মধ্যে
প্রচুর প্লেট রয়েছে। তাহলে এখানে একটা নাম হচ্ছে সি আর্চিন। তার দেহের শক্ত আবরণটা কেমন টেস্ট, এই টেস্ট শব্দ কিন্তু অন্য জায়গায় পাবো, যেমন আমরা যখন অ্যাসিডিয়া পড়বো অ্যাসিডের মধ্যে আমরা একটা আবরণ পাবো যেমন টিউনিক বা টেস্ট বলি। The spines which are attached to the test via tubercles are typically short and relatively uniformly larger. এই কাঁটাগুলোর কথা বলা হচ্ছে যেগুলো সাধারণত এই অ্যাটাচ টু দ্য টেস্ট, যারা এই টেস্টে আটকানো থাকে ভায়া টিউবারকলস আর টিপিক্যালি সাথে তারা সাধারণত হয় ছোট এবং একই রকম দেখতে। এখন আমরা আসি ওয়াটার ভাস্কুলার সিস্টেমস ইন অ্যাকোয়ারিয়াম। তিনটা প্রাণী দেখলাম আমরা, একটা হচ্ছে অ্যাস্ট্রোপ্যাকটিন, একটা হচ্ছে কুকুমারিয়া, একটা হচ্ছে একাইনাস। তিনটার পানি সংবহন, তিন ধরনের স্ট্রাকচার, তাদের পানি সংবহনতন্ত্রগুলির মধ্যে ভিন্নতা কি কেমন ধরনের, কারণ এই পুরো সবগুলি প্রাণী হচ্ছে সামুদ্রিক, তাদের মধ্যে একটা ইউনিক পানি সংবহন হচ্ছে, এটাকে বলা হয় ইউনিক হাইড্রোলিক সিস্টেম। স্টারফিশ, সি আর্চিনস, like starfish and sea urchin that plays a crucial role in locomotion, যারা তারা চলনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ফিডিং, গ্যাস এক্সচেঞ্জ। আচ্ছা, এখানে কি আছে, যখন আমরা পানি সংবহনতন্ত্রের কথা বলবো তখন অবশ্যই এখানে অনেকগুলি ক্যানাল থাকবে, নালিকা থাকবে। এই সবগুলি আসলে ডিরাইভ ফ্রম দ্য সিলম, মানে বডি থেকে, বডি ক্যাভিটি থেকে উদ্ভূত হবে। এখানে কি কি শব্দ আছে, আসলে শব্দগুলো আমরা খেয়াল করি। শব্দ হচ্ছে ম্যাড্রিপোরা, যেটা আমরা একটু আগে পড়ছি। এটা এক ধরনের প্লেট, স্পোরাস প্লেট অন দ্য অ্যাবোরাল সারফেস। এটা তাহলে পাওয়া যায় কোথায়? অ্যাবোরাল সারফেসের মধ্যে, যেটার মধ্যে পানি ভিতরে অ্যাক্টস অ্যাজ এন এন্ট্রি ওয়ে ফর সি ওয়াটার, যার মধ্য দিয়ে পানি, সাগরের পানি দেহের ভিতরে প্রবেশ করে, এই সিস্টেম প্রবেশ করে। তাহলে ম্যাড্রিপোরার হচ্ছে পানি ছিদ্র যে থাকবে, যার মধ্য দিয়ে পানি ভিতরে প্রবেশ করবে, পোরাইট। স্টোন ক্যানেল, এটা একটা টিউব কানেক্টিং, সে কি করবে, এই ম্যাড্রিপোরাইটকে সে ভিতরে একটা ক্যানেল, সেটার নাম হচ্ছে রিং ক্যানেলের সাথে কানেক্ট করবে। তাহলে স্টোন ক্যানেল কাজ হচ্ছে এই ম্যাড্রিপোরাইটকে আর রিং ক্যানেলের মধ্যে একটা সংযোগ তৈরি করে দেখিয়ে দিবে, স্টোন ক্যানেল। আচ্ছা, যার মধ্যে ক্যালসিয়াম ডিপোজিট, ক্যালসিয়াম জমা থাকবে। রিং ক্যানেল তার মানে বুঝতে হচ্ছে নামের মধ্যে, যেটা একটা সার্কুলার ক্যানেল। এনসার্কলিং দ্য সেন্ট্রাল ডিস্ক অফ, দেখা মানে যে অ্যাকোয়ারিয়ামের যে সেন্ট্রাল ডিস্ক, মাঝখানে মধ্যবর্তী যে ডিস্ক আকৃতির যে একটা শেপ রয়েছে, তার চারপাশে যে একটা ক্যানেল তৈরি করবে, এটাকে বলা রিং ক্যানেল। রেডিয়াল ক্যানেলস, এই রিং ক্যানেল থেকে যেগুলি বের হবে, ঠিক আছে, এবং বিভিন্ন বাহুতে যাবে, এটাকে বলা হবে রেডিয়াল ক্যানেলস। তাহলে আমরা কি দেখলাম? ম্যাড্রিপোরাইট, স্টোন ক্যানেল, রিং ক্যানেল, রেডিয়াল ক্যানেলস, আর টিউবফিড যে পড়ে, এটা আমরা আগে জানি। These are extensions of the water vascular system, often with suckers that protrude through the body. এখানে পুরোটার মধ্যে আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা একটা হাইড্রোলিক সিস্টেম। তাহলে যদি প্রশ্ন আসে যে হাইড্রোলিক সিস্টেমটা আসলে প্রাণী জগতের কোন পর্বের মধ্যে উপস্থিত থাকে বা বৈশিষ্ট্য, আমাকে বলতে এটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম পর্বের মধ্যে। আর শব্দ বললাম ম্যাড্রিপোরাইট, শব্দ বললাম স্টোন ক্যানেল। তাহলে ম্যাড্রিপোরাইট শব্দটা যখন আমরা চিন্তা করবো, তখন এটা হচ্ছে এক ধরনের প্লেট, যেটা অ্যাস্ট্রোপ্যাকটিনের টপ সার্ফেস উপরের তলে থাকে, এবং যেটা কি করে, যে কাজই হচ্ছে মনে রাখতে হবে, একটা ছিদ্রের মতো কাজ করবে, যার মধ্য দিয়েই সমুদ্রের পানি নালিকাতে, ভিতরে নালিকাগুলিতে প্রবেশ করতে পারে।
হচ্ছে ম্যাড্রিপোরেট। স্টোন ক্যানেল, এটা কি? এটা হচ্ছে একটা টিউব, নালিকা, যে ম্যাড্রিপোরেটের সাথে রিং ক্যানেলের সংযোগ ঘটাবে। কে ঘটাবে? স্টোন ক্যানেল। রিং ক্যানেল কি? যে অ্যাস্ট্রোব্যাকটেনের যে মাঝখানে যে ডিস্ক, এটা হলো সেন্ট্রাল ডিস্ক, এর চারপাশে সার্কুলার যে স্ট্রাকচার দেখা যায়, ক্যানেল দেখা যায়, এটাকে বলা হয় রিং ক্যানেল। রেডিয়াল ক্যানেলস, এই রিং ক্যানেলস থেকে যে ভাগ বের হবে, যে এক্সটেনশন তৈরি হবে, যার মাধ্যমে অন্য জায়গায় যাওয়া যাবে, এটাকে বলা হয় রেডিয়াল ক্যানেল। টিউব ফিট, টিউব ফিট হচ্ছে পোডিয়া, এখানে অনেক সময় সাকার থাকতে পারে। তাহলে আমরা এই পুরো সিস্টেমে কয়েকটা যে কটা ইনফরমেশন পেল, এই ইনফরমেশনগুলো একটু মনে রাখলে আমাদের অনেকটা কাজ হয়ে যাবে। আর কি কি আছে এখানে? অ্যাম্পুলা, মাস্কুলার সেক্স কানেক্টেড টু দ্য টিউব ফিট, তাহলে এটা একটা অ্যাম্পুলা থাকবে। টিউব ফিট দ্যাট কন্ট্রাক্ট টু ফোর্স, যেটা চাপ দেয়, টু ফোর্স ফ্লুইড ইনটু, যাতে তরল পোরের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে। এখানে কিভাবে এটা কাজ করে দেখানো হয়েছে। এখন আমরা সেই রিপ্রোডাক্টিভ সিস্টেম অফ অ্যাস্ট্রোপেকটিন, একাইনাস এন্ড কিকুমারিয়া, মানে এই কারণে আমরা পড়বো যে তিনটা প্রতীক প্রাণী সম্পর্কে আমরা আলোচনা করলাম, তাহলে তিনটে প্রাণীর প্রজননকালীন আচরণ কেমন, বা তাদের প্রজননের ধরনটা কেমন, কিভাবে প্রজনন করে থাকে, কোন প্রাণীর মধ্যে কোনটা আছে কোনটা, এটা আমাদের এখন আলোচনা করব। বলছে দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম অফ অ্যাস্ট্রোব্যাকটেন কনসিস্ট অফ 10 সেপারেট গোনাডস। খেয়াল করতে হবে, 10টা পৃথক করা গোনাড। এই গোনাড মানে যার মধ্যে আমার শুক্রাশয় থাকতে পারে বা ডিম্বাশয় থাকতে পারে, যেটা প্রত্যেকটা একটা বাহুতে, একটা সিঙ্গেল বাহুতে চাপ। এবং 10টা কেন হয়েছে? তার বাহু হলো কয়টা? 5টা, তাহলে প্রত্যেকটাতে কটা করে থাকবে? 2টা করে, 5 দুগুণে 10টা। দিস গোনাডস আর পজিশন, তাহলে এখানে এই মূল ঘটনা লাগতে হবে যে প্রত্যেকটা বাহুতে 2টো করে থাকবে, লিটারালি ইন দ্য সিলোমিক ক্যাভিটি। সিলোমিক ক্যাভিটির মধ্যে এই গোনাডগুলো পার্শ্বভাবে অবস্থান করে। নিয়ার দ্য ইন্টারব্রাঙ্কিয়াল সেপ্টাম, একটা এই নিজের মধ্যে একটা মাঝখানে ব্যবধায়ক পর্দা আছে, আন্তঃব্যবধায়ক পর্দা। দেয়ার কানেক্টেড টু দ্য বডি ওয়াল বাই, তারা এই বডি ওয়ালের সাথে সম্পর্কিত কিভাবে? মেজেন্টারিস অ্যান্ড এ কন্ডাক্ট, মেজেন্টারির মাধ্যমে একটা কন্ডাক্টের মাধ্যমে। অ্যাস্ট্রোব্যাকটেন স্পিসিস আর টিপিক্যালি ডায়োসিয়াস, মানে এটা আমরা আগেও পড়েছি যে লিঙ্গ যৌন দ্বিরূপতা আছে, তার মানে মেল এবং ফিমেল আলাদা। সেপারেট সেক্সেস উইথ এ টেন্ডেন্সি ফর ফিমেলস টু ম্যাচিউর এট এ স্মলার সাইজ দেন মেলস, তার মানে মেলসের সাইজটা বড় হবে, ফিমেল সাইজটা কি হবে? ছোট হবে। দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম অফ কুকুমারিয়া, এটা হচ্ছে সি কিউকাম্বার, ইনভলভস আগের মধ্যেই সিঙ্গেল গনাড। এখন খেয়াল রাখতে হবে, আগে আমরা বলেছি 10 সেপারেট গোনাডস এবং প্রত্যেকটা বাহুতে 2টা করে। এখানে হচ্ছে সিঙ্গেল গোনাড। দিস গোনাড হুইচ ক্যান বি ইদার টেস্টিস অর ওভারিস কনসিস্ট অফ টিউবিউলস দ্যাট মার্জ ইনটু এ, এই গোনাডগুলি বলছে উইথ সিঙ্গেল গনাড। দিস গোনাড হুইচ ক্যান বি, এটা হতে পারে শুক্রাশয় অথবা ডিম্বাশয়, যার মধ্যে টিউবিউল থাকবে, যেটা মার্চ করে, এই নালিকাগুলি মার্চ করে একত্রিত হয়ে একটা সিঙ্গেল ডাক্ট করে তৈরি করবে, যেটা ওপেন্স কোথায়? দ্যাট ওপেন্স নিয়ার দ্য ওরাল টেন্টাকলস, মানে মৌখিক টেন্টাকলের সামনে উন্মুক্ত হবে। এই শব্দ হচ্ছে ব্রডকাস্ট স্পনিং।
তাদের এই শব্দ মনে রাখতে হবে যে ব্রডকাস্ট স্পনিং শব্দটা কোথায় পাওয়া যায়। তার মানে তারা, এর অর্থ হচ্ছে যে তারা শুক্রাণু এবং ডিম্বাণু পানিতে মুক্ত করে দেয়। এই সিস্টেমটাকে আমরা বলি ব্রডকাস্ট স্পনিং। এদের মধ্যে কয়েকটা এই শব্দটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, যে কুকুমারিয়ার মধ্যে ব্রডকাস্ট স্পনিং করে, মানে তারা তাদের প্রথমত পুং এবং স্ত্রী আলাদা, এবং সবার মধ্যেই হয় একটা শুক্রাশয় হবে অথবা ডিম্বাশয় হবে, এবং তাদের মধ্যে যে অনেক টিউবওয়েল, সেই টিউবওয়েলগুলি একটা সিঙ্গেল ডাক তৈরি করবে, এবং যেটা একটা ওরাল টেন্টাকলের সামনে উন্মুক্ত হবে, এবং তারা শুক্র এবং ডিম্বাণু ম্যাচিউর হওয়ার পরে তারা সেগুলোকে পানিতে মুক্ত করে দেবে। কিসের জন্য? নিষেকের জন্য। তাহলে এই শব্দটা আমাদের দ্যাট ইজ কল্ড ব্রডকাস্ট স্পনিং। তাহলে যদি প্রশ্ন আসে ব্রডকাস্ট স্পনিং ইজ হ্যাপেন্ড ইন হুইচ অ্যানিমালস, যে বা কোন প্রাণীতে ব্রডকাস্ট স্পনিংটা ঘটে থাকতে পারে, ব্রডকাস্ট ডিম্বাণু। এখান থেকে আমরা কি পড়ব আসলে? মরফোলজি অফ অ্যাস্ট্রোব্যাক্টেন অ্যান্ড কুকুমারিয়া। কুকুমারিয়া এবং অ্যাস্ট্রোব্যাক্টেনের একটু স্ট্রাকচারগুলি ভালো করে দেখব, আর একেওডার্মাটার টোটাল একেওডার্মাটার যে পানি সংবহনতন্ত্র, এটা খুব গুরুত্বপূর্ণ, সেই পানি সংবহনতন্ত্রটা আমরা একটু ভালো করে খেয়াল করব, এবং এর ভিতরকার যে বিভিন্ন শব্দগুলো। হুইচ ওয়ান ইজ located at the aboral surface of ecoderms? তা কি উত্তর? এটা উত্তরটা আমরা শিক্ষার্থীদের কাছ থেকে আশা করছি যে which one is located at the aboral surface of ecoderms? ampulla, stone canal, ring canal, metriporate. aboral surface. এখন আমরা আসি পরবর্তী পর্বে। পরবর্তী স্লাইড হচ্ছে, এখানে আমরা পড়ব মরফোলজি এন্ড মোড অফ লাইফ অফ অ্যাসিডিয়া, ব্রাঙ্কিওস্টোমা, পেট্রোমাইজন অ্যান্ড মিক্সিনি। তাহলে এখানে তিনটা প্রাণী আছে, একটা হচ্ছে অ্যাসিডিয়া, প্রথমে এই তিনটাকে দেখি, অ্যাসিডিয়া, ব্রাঙ্কিওস্টোমা, আর এই দুইটা। এই সবাই কিন্তু আমাদের সবার একটা, এই প্রত্যেকটা প্রাণী যেই পরভুক্ত তারা হচ্ছে কর্ডাটা পরভুক্ত। কর্ডাটা পর্বের আবার তিনটে উপপর্ব আছে, একটাকে আমরা বলি ইউরোকর্ডাটা, একটাকে বলি সেফালোকর্ডাটা, একটাকে বলি ভার্টিব্রাটা। এই যে ভার্টিব্রাটা, সেই পর্বগুলোর মধ্যে আবার আলাদা করে শ্রেণী আছে, দুটো শ্রেণী, চোয়ালবিহীন, চোয়ালযুক্ত। এদের মধ্যে আবার ভাগ আছে, সাবক্লাস ছিল। আচ্ছা, তাহলে প্রথমে আমরা আসি এই অ্যাসিডিয়া, ব্রাঙ্কিওস্টোমা এবং পেট্রোমাইজন। প্রথমটা দেখি আমরা, অ্যাসিডিয়া। অ্যাসিডিয়া হচ্ছে কর্ডাটা পর্বের ইউরোকর্ডাটা উপপর্বভুক্ত একটি প্রাণী, নামটা হচ্ছে ইউরোকর্ডাটা। তারা আসলে দেখতে কেমন হবে এটা আমরা দেখব পরে। তাদের কিছু কিছু বৈশিষ্ট্য আমরা দেখি, যেমন বলছে তাদের দেখতে একটা বস্তা থলের মতো, এবং তারা হচ্ছে সেসেল, মানে কোনো সাথে স্থির থাকে, অ্যাটাচিং টু সারফেস, কোনো একটা সারফেস আটকে থাকে। আর যখন তাদের লার্ভা অবস্থা আসে তখন সেটা হচ্ছে ফ্রি সুইমিং, তার মানে তাদের লার্ভা দশা হচ্ছে মুক্ত, আর পূর্ণাঙ্গ দশা হচ্ছে জায়গায় স্থির। তাদের দেহের উপরে একটা আবরণ থাকে, এই আবরণটাকে আমরা বলি টিউনিক বা টেস্ট। এটা সেলুলোজের দ্বারা তৈরি আছে, এবং যেটা সাইফন্স আছে, সাইফন্স মানে পানি বের হওয়ার রাস্তার মতো, একটা হচ্ছে ওরাল, একটা হচ্ছে অ্যাট্রিয়াল, এবং সাধারণত একটা কি আছে, ব্রাঙ্কিয়াল বাস্কেট আছে। এই ব্রাঙ্কিয়াল বাস্কেট হচ্ছে ফিল্টার ফিডিং, মানে তার যখনই কোনো পানি ভিতরে ঢুকবে সেই পানিটাকে ছেঁকে ফেলবে, কল্ড ব্রাঙ্কিয়াল বাস্কেট। এখন একটু মরফোলজি যদি আমরা একটু ডিটেইলিং আলোচনা করি তাহলে আমরা কি দেখব?
প্রথমে আমরা দেখব টিউনিক, এটা আউটার লেয়ার। অ্যাসিডিয়া পর্বের অ্যাসিডিয়ার যে বাইরে যে দেহের বাইরে যে লেয়ারটা থাকে সেটাকে বলা হয় টিউনিক বা টেস্ট। এটা জানলাম আমরা বাইরের লেয়ার। সাইফন্স, তিনটা শব্দ এখানে, সাইফন্স, ব্রাঙ্কিয়াল আছে। সাইফন্স দুইটা, একটা হচ্ছে ওরাল, একটা হচ্ছে এই যে অ্যানোরাল সাইফন, অলসো কল্ড ব্রাঙ্কিয়াল সাইফন আছে। এটা হচ্ছে অ্যাট্রিয়াল সাইফন্স, ওয়াটার এক্সপালশন, এটাতে পানি ভিতরে প্রবেশ করাতে পানি বের হয়ে যায়। ব্রাঙ্কিয়াল বাস্কেট, ব্রাঙ্কিয়াল বাস্কেট যেটাকে আমরা ফ্যারিংস বলতে পারি, ইজ এ লার্জ সিলিয়েটেড স্ট্রাকচার, একটা বড় সিলিযুক্ত স্ট্রাকচার, যেটা কাজ হচ্ছে সে ফিল্টার ফিডিং করবে, মানে খাবার ছাকবে। ওয়াটার ইজ ড্রন ইন, পানিটাকে টেনে নেওয়া হয় উইথ থ্রো দ্য ওরাল সাইফন, ওরাল সাইফনের মাধ্যমে passes through the bronchial basket. আর কি আছে দেখো, atrial cavity, internal organs, larval stage. atrial cavity চারপাশে কি থাকে, আমাদের bronchial basket থাকবে। internal organs আর কি আছে এখানে, সম্পূর্ণ ডাইজেস্টিভ সিস্টেম, হার্ট এবং রিপ্রোডাক্টিভ অর্গানস থাকবে। এই অর্গানসটা বলছে ইউজুয়ালি হেরমাফ্রোডাইটিক। এই শব্দটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, এটা আমাদের মূল শব্দ টার্মটা। লার্ভাল স্টেজ একটাকে বলেছি যে লার্ভা অবস্থা মুক্ত আর পূর্ণাঙ্গ অবস্থা আবদ্ধ। এই যে ফ্রি সুইমিং ফর্ম উইথ এ নটোকর্ড। লার্ভা অবস্থার মধ্যে কি কি থাকে, নটোকর্ড আছে, ডরসাল নার্ভ কর্ড আছে, লেজ আছে। এগুলি কি বলছে, এগুলো সবগুলো হচ্ছে তার মধ্যে করোটা পর্বের বৈশিষ্ট্য, এবং এই করোটা পর্ব এই বৈশিষ্ট্যগুলি রূপান্তরের মধ্যে দিয়ে চেঞ্জ হবে। এখানে আমাদের দুটো ছবি দেওয়া আছে, এই যে এটা হচ্ছে আমাদের অ্যাসিডিয়ার ছবি, এটা হচ্ছে ব্রাঙ্কিওস্টোমা ছবি। এই ছবিগুলির মধ্যে আমাদের অনেকগুলি প্রশ্ন উত্তর দেওয়া আছে। সাবস্ট্রেটাম মানে একটা ভিত্তি, ফুট, ওরাল আর ব্রাঙ্কিয়াল সাইফন, অ্যাট্রিয়াল অ্যাপারচার, অ্যাট্রিয়াল সাইফন, আচ্ছা এই ব্রাঙ্কিওস্টোমাতে দেখি আমাদের কি কি আছে একটু দেখতে, কিন্তু অনেকটা এটাকে বলে বল্লম আকৃতির। এখানে এদের নটোকর্ডটা বলছি সেফালোকর্ডাটা, মানে মাথা থেকে লেজ পর্যন্ত তাদের নটোকর্ডটা বিস্তৃত থাকে, যেন বলা হয় সেফালোকর্ডাটা। এখানে নটোকর্ডটা এখানে শুরু হয়েছে এখান পর্যন্ত, মাথা থেকে লেজ পর্যন্ত। এরপরে এই যে এই শেপে যেগুলি দেখা যাচ্ছে এগুলিকে বলি আমরা মায়োটম, মায়োটম খণ্ডক বলে আমরা এগুলোকে, বা মায়োমিয়ার্স বলতে পারি। যে রস্ট্রাম, এই জায়গায় এই যে এখানে একটা কাভারিং দেখা যায়, এটাকে বলে বাকাল সিরি, মানে যেটাকে বাংলা ওরাল সিরি বলতে পারি আমরা। এটা চিরুনির মতো দেখতে, আর এর উপর একটা ঢাকনা আছে, এটাকে বলা হয় ওরাল হুড। তাহলে ওরাল হুড এবং ওরাল সিটি কিন্তু সেফালোকর্ডা পর্বের একটা অন্যতম বৈশিষ্ট্য। ফ্যারিংস, মেটাপ্লুরাল ফোর্স, যে ফোর্স ভাঁজগুলি থাকবে, অ্যাট্রিয়াম, অ্যাট্রিওপোর আছে যে। তাহলে এখানে এই বৈশিষ্ট্যগুলো আমাদের একটু খুব গুরুত্বপূর্ণ। ভেন্ট্রাল ফিন, ডরসাল ফিন এবং অ্যানাস। ব্রাঙ্কিওস্টোমা ইজ অ্যাবাউট, তার সাইজটা কেমন, বডিটা কেমন তা বলা আছে, এবং সামহাট ট্রান্সলুসেন্ট মানে পরিষ্কার স্বচ্ছ, সুপারফিশিয়াল মাছের মতো। এবং এদেরকে সবচেয়ে খুব উপযুক্ত জিনিস, এদেরকে আমরা ল্যান্সেলেট বলি। এদের সাধারণ নাম হচ্ছে এটা। এটা আমাদের এই তথ্যটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। এরপর আমরা সেটা গেল সেফালোকর্ড। এখন আমরা আসি পেট্রোভাজন মিক্সিনে, দুইটা আলাদা, দুটোই হচ্ছে ভার্টিব্রেটা উপপর্বের। পেট্রোভাজনকে আমরা বলি সি ল্যাম্প্রে। এটা একটা ইলের মতো একটা
জলেস মানে তার মধ্যে কিন্তু কোনো চোয়ালবিহীন একটা মাছ, যেটা লম্বা, সিলিন্ড্রিক্যাল বডি, এবং বলছে ল্যাকিং স্কেলস, তার মধ্যে কিন্তু কোনো আইস থাকে না, জোড়া পাখনা থাকবে, এবং সাকাল লাইক মাউথ, মুখে চোষক বিদ্যমান, সারাউন্ডেড বাই মুখের মধ্যে প্রচুর দাঁত রয়েছে, a single nostril on top of its head and 7 gill pens on each side. The body is divided into head, trunk and tail regions with 2 dorsal fins and a caudal fin. দুইটা পৃষ্ঠপাখনা এবং একটা লেজের পাখনা। পেট্রোমেজানের বৈশিষ্ট্য, এদেরকে আমরা বলতেছি ল্যাম্প্রে হিসাবে, আর মেক্সিনিকে আমরা নর্মালি বলতেছি হ্যাকফিশ হিসাবে। তাহলে অনেক সময় প্রশ্ন আসে হ্যাকফিশ কারা? এদের এরোইলেট বডি, কিন্তু এদের চোয়ালবিহীন এবং ইউনিক স্লাইম প্রোডাকশন ক্যাপাবিলিটিস, তাদের এক ধরনের, তার দেহের উপর এক ধরনের পিচ্ছিল আবরণ তৈরি হয়, গ্রেইশ or reddish. The body's cover are numerous slime pores and they possess ventral fin fold along the lower surface. এটা হচ্ছে পেট্রোমেজানের একটা স্ট্রাকচার, এটা হচ্ছে মিক্সিং একটা স্ট্রাকচার। ছবিগুলি যদি আমরা একটু খেয়াল করি, কি কি আছে? 7 pairs of external gill slits, mucous pore, branchial aperture, papilla, first dorsal fin, second dorsal fin, lateral line, nostril head. এখন আমরা আসি খুব গুরুত্বপূর্ণ যে অ্যাসিডের মধ্যে রূপান্তর ঘটে। যেমন একটু আগে বলেছিলাম যে রূপান্তর আমরা অনেকগুলি, একটা যে কমপ্লিট মেটামরফোসিস, একটা হচ্ছে ইনকমপ্লিট মেটামরফোসিস, একটা হচ্ছে বাকি যেটা আছে এটাকে বলে আমরা রিট্রোগ্রেসিভ মেটামরফোসিস। এটা আমরা পড়বো অ্যাসিডের ক্ষেত্রে। অ্যাসিডের মেটামরফোসিস ইজ এ ড্রামাটিক ট্রান্সফরমেশন where a সুইমিং পেট পোল, মানে যেটা ব্যাঙাচির মতো একটা সাঁতার কাটতে পারে লার্ভা ডেভেলপস ইনটু এ সেজার। কিসে? স্থির ফিল্টার ফিডিং অ্যাডাল্ট, মানে যখন সে লার্ভা অবস্থায় থাকে তখন সে থাকে সাঁতার কাটতে পারবে, তার লেজ আছে, কিন্তু যখন সে পূর্ণাঙ্গ অবস্থা তখন সে স্থির হয়ে যায় এবং ফিল্টার ফিডিং হয়ে যায়, মানে খাবার থাকতে পারে। এই রূপান্তরটাকে, যেটা আমি একটু আগে বলেছি যে উন্নত বৈশিষ্ট্য হারিয়ে যাবে এবং অনুন্নত বৈশিষ্ট্য বিরাজ করবে, এই বৈশিষ্ট্যটাকে আমরা বলি রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস, যেখানে যে ডিজেনারেশন অফ সার্টেন লার্ভাল স্ট্রাকচারস অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ অ্যাডাল্ট ফিচার্স। দ্য লার্ভাস টেইল আর নটোকর্ড, এই যে এই লার্ভার লেজ এবং নটোকর্ড, এগুলি হচ্ছে কর্ডের বৈশিষ্ট্য যেগুলি হারিয়ে যায়। আর while the adult ascendant develops a pharynx, যার মধ্যে গিল স্লিট থাকবে, এবং এটা হচ্ছে তার এর বৈশিষ্ট্য। এটা হচ্ছে মেটামরফোসিস বিভিন্ন স্টেজ, লার্ভাল স্টেজ কি ঘটবে, অ্যাটাচমেন্ট ডিজেনারেশন, রোটেশন এন্ড বডি চেঞ্জ, এডাল্ট ডেভেলপমেন্ট। অ্যাডাল্টে কি ঘটলো? অ্যাডাল্টে অ্যাসিডিয়াটা কি হবে? সেসাইল হবে, ফিল্টার ফিডিং হবে, এবং যার চারপাশে একটা আবরণ থাকে সেটাকে বলি আমরা টিউনিক বা টেস্ট। ইট রিলাইজ অন ওয়াটার ফ্লো থ্রু দ্য ফ্যারিংস, মানে সে ফ্যারিংসের মাধ্যমে সে পানিটাকে বের করে দেবে, একটু কালেক্ট ভিতরে নেবে, কালেক্ট ফুড পার্টিকলস। দ্য অ্যাডাল্ট ফর্ম রিটেন্স সাম কর্ডেড ফিচার্স। অ্যাডাল্ট ফর্মের মধ্যে কিছু ফিচার্স আছে, সে কর্ডেড ফিচার্সের মধ্যে ফ্যারিংস উইথ স্টিগমাটা অ্যান্ড এন্ডোস্টেল, যেটা মেরুদণ্ডীতে পরবর্তীতে থাইরয়েড গ্রন্থি রূপান্তরিত হয়, বাট ল্যাক্স দ্য অ্যাডভান্স লার্ভাল ফিচার্স। এখানে মেটামরফোসিসের কোন কোন বৈশিষ্ট্যগুলি বিশেষ গুরুত্বপূর্ণ? ডিজেনারেশন, সিম্পলিফিকেশন, স্ট্যান্ডার্ডাইজেশন, এগুলো সবগুলো হচ্ছে মেটামরফোসিসের মানে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিসের একটু স্পেশাল ফিচার। এখন আমরা আসি অ্যাফিনিটি অ্যাসিডিয়া। অ্যাসিডিয়ার সাথে কোন কোন পর্বে অ্যাফিনিটি মানে সম্পৃক্ত রয়েছে? অ্যাসিডিয়াকে আমরা কিন্তু সাধারণত বলি সি স্কুইড, মানে সাগর ফোয়ারা বলে এটাকে, কারণ এদের থেকেই এক ধরনের পানি উপরের দিকে
মিশ্রিত হয়, যেটাকে বলে সাগর ফরা, একদম টিউনিকেট বলে আমরা এদেরকে। আচ্ছা, এদের সাথে কার কারণ, যেমন বলছে তাদের সাথে কর্ডের মিল আছে। যখন তার লার্ভা অবস্থায় থাকে তখন তার সাথে কর্ডের সমতা দেখা যায়, যেমন নটোকর্ড থাকে, ডরসাটিবল নার্ভ কর্ড থাকে, গিলসিড থাকে, টেইল থাকে, এমব্রেডেবল, এগুলো সবগুলি হচ্ছে তাদের কর্ডের সাথে বৈশিষ্ট্য। এখানে কোন কোন জিনিসগুলো আমাদের একটু গুরুত্ব দিতে হবে, যেমন একটু বলেছি আমরা মরফোলজি আর মেটামরফোসিস। এটার যদি আমরা দেখি, টিউনিকেটস আর রিপ্রেজেন্টেটিভ অফ, টিউনিকেট বলতে আমরা কাকে বুঝাচ্ছি? টিউনিকেট বলতে আমরা বুঝাচ্ছি অ্যাসিডিয়াকে। এই অ্যাসিডিয়া কার প্রতিনিধিত্ব করবে? একটা হচ্ছে ইনকমপ্লিট মেটামরফোসিস, কমপ্লিট মেটামরফোসিস, আর হচ্ছে রিট্রোগ্রেসিভ মেটামরফোসিস। তার উত্তরটা হবে এটা। এখানে আমরা তিনটার মধ্যে একটা এমসিকিউর উত্তর রেখে দিয়েছি, যেটা উত্তর আমি আশা করি আমাদের শিক্ষার্থীরা দিয়ে দেবে। সবাইকে আজকের এই লেকচার বা ক্লাস শোনার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ বলে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।